নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে পেয়েছি যাত্রা অভিনেত্রী চন্দ্রানী সাধু মহাশয়াকে। তো দিদির কাছ থেকে শুনে নেব দিদির যাত্রা জীবনের নানান জানা অজানা কথা। নমস্কার দিদি। নমস্কার। আমি অভিজিৎ বলছি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাই। তো প্রথমে আপনার যাত্রা জীবনের কথা জানার আগে আপনার জন্ম, বেড়ে ওঠা এবং ছোটবেলার কথা দিয়ে যদি শুরু করেন। আমার জন্ম চন্দননগরেই। আচ্ছা, চন্দননগরেই আমার বাপের বাড়ি, চন্দননগরেই আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, আমি এখানেই বড় হয়ে উঠি। মানে আপনি চন্দননগরের মেয়ে, চন্দননগরের বউ? হ্যাঁ, চন্দননগরের মেয়ে, চন্দননগরের বউ। আচ্ছা। আর এখান থেকে আমি পড়াশোনা করি আদর্শ শিক্ষালয়, এই আমাদের চন্দননগর বাগবাজারেই আছে, ওইখানেই আমি পড়াশোনা করেছি। আর অভিনয় শিক্ষাটা হচ্ছে আমার চুঁচড়োয়। আমি প্রথমে গান শিখতাম মাস্টারমশাইয়ের কাছে। আমাদের মাস্টারমশাইয়ের নাম হচ্ছে দুলাল মণ্ডল, চুঁচড়োই বাড়ি। ওনারই ওখানে একটা ক্লাব ছিল, ওখানে ওই বাচ্চাদের নাটক, গান এইসব শেখানো হতো। তো ওখানেই আমাকে মানে প্রথম হাতে খড়ি দেয়, বললো গান তো করছিস, এই বাচ্চাদের এইসব নাটক হচ্ছে, কর না, অসুবিধা কি আছে, ভয় করছিস কেন, কর। ওইখানে আপনার হাতে খড়ি প্রথম অভিনয়? হ্যাঁ, বাচ্চাদের ওই একাঙ্ক নাটক, ওই বাচ্চাদের হয় না, ওই রকম ওই পুজোর সময় আমি ওখানে বেশিরভাগই থাকতাম, মাস্টারমশাইয়ের বাড়িতে বেশিরভাগই থাকতাম, মানে মেয়ের মতন থাকতাম। তা ওইখানেই আমার হাতে খড়ি, ওইখানেই আমাকে প্রথম অভিনয় করায়। শুরুটা আপনার নাটক দিয়ে? নাটক দিয়ে। ওই নাটকটা হচ্ছে তোমার ওই ভুলে যাচ্ছি, কি পিসি, প্রদীপিসির বর্মী বাক্স, প্রদীপিসির বর্মী বাক্স, এইরকমই একটা নামটা হবে। ওইখানে একটা ছোট্ট একটা চরিত্র ছিল, ওইখানে আমি একটা ছোট চরিত্র করি। মানে সে স্টেজে উঠবো কি, মানে তখন আপনার কত বয়স? তখন আমার কত হবে, 7-8 বছর বয়স হবে। আচ্ছা, তো তারপরে এই যাত্রায় যুক্ত হওয়ার আগে অবধি আপনি নাটক করেছেন অনেক? হ্যাঁ, নাটক করেছি, টুকটাক নাটক করেছি, টুকটাক এই যাত্রাও করেছি, মানে অ্যামেচারে করেছি, মানে কি ওই বাচ্চার চরিত্র এগুলো করেছি। তো তারপরে এবার যখন বয়সটা যখন একটু বাড়লো, তখন ওই আমাদের নিশ্চয়ই নাম শুনেছেন শিবাজি রায়, বই লিখতেন, উনি আমাকে খুব ভালোবাসতেন, ছোট থেকে খুব ভালোবাসতেন। ওনার তো বাড়ি ছিল এই তালডাঙ্গায়, উনি থাকতেন এখানে, স্ত্রী বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে থাকতেন। তা ওনার সঙ্গে আমার মানে ওনার বাড়িতে আমার যাতায়াত ছিল। খুব ভালোবাসতেন আমাকে, বোনের মতন ভালোবাসতো। তো উনি আর কি মানে অভিনয় টভিনয় আমাকে অনেক এই নাটক ফাটক করিয়েছে বা শেখাতো, কি করে কি করবি না করবি এইসব ব্যাপারগুলো। মানে আপনার অভিনয়ের গুরু একজন বলা যায়? হ্যাঁ, বলা যায়। আর তারপরে আমাকে বললো যে এরকম তুই দলে কাজ করবি। আমি যে দল মানে তো আমি তো কিছুই বুঝি না, দলের ব্যাপার তো আমি কিছুই জানি না। দলে কাজ করবি বলছে, তখন আপনার কত বয়স? তখন কত বয়স হবে, 16-17 বছর এরকম হবে। আচ্ছা। বলার পর তো আমাকে বললো যে এরকম কাজ করার কথা। তা আমি না না, মা বাড়ি থেকে ছাড়বে না। তারপরে বাবা মারা গেছে, ছোটবেলায় বাবা মারা গেছে, আমরা 2 বোন বাড়িতে, মা দেখাশোনা করে কোনো রকমে। আমি যে মা বাড়ি থেকে ছাড়বে না, এইসব ব্যাপার হওয়ার পরে ও ব্যাপারটা মিটে গেল। যাওয়ার পরে বেশ কিছুদিন এরকম যাওয়ার পর, যাই হোক, ওই অ্যামেচার টুকটাক করতে করতে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর যাই হোক, আমার স্বামী মোটামুটি একটা বিজনেস করতেন। বিজনেসটা যাই হোক মানে 5 জনের হাতে পড়ে, মানে যারা কাজ করতেন আর কি, তাদের হাতে পড়ে বিজনেসটা লস খেলো। লস খাওয়ার পরে একটুখানি উনি একটু ভেঙে পড়লেন। ইতিমধ্যে আমার 1 ছেলে 1 মেয়ে হয়ে যায়। আচ্ছা। আর তখন আমি মানে একটু অসুবিধার মধ্যে পড়ি। তখন দাদার কাছে গেলাম, শিবাজিদার কাছে গেলাম, যে দাদা আমি এরকম এই অবস্থার মধ্যে পড়েছি, আমাকে একটু যদি হেল্প করেন খুব ভালো হয়। তখন দাদা বললো, তোকে তো তখন বলেছিলাম দলে যাওয়ার কথা, তুই গেলি না, শুনলি না। আজ গেলে পরে কত বছর হয়ে যেত তুই কাজ করতিস, একটা জায়গায় যেতিস, আর তুই এখন এই এলি কাজ করার জন্য। তখন আমার মোটামুটি বয়স ধরুন না 18-19 কি 20-র ভেতরে এরকম হবে। তখন দাদা বললো যে ঠিক আছে দাঁড়া, আমি দেখছি, নির্মলের সঙ্গে একটু আলোচনা করি। তখন আমাদের নির্মলদার বাড়িতে ওই তালডাঙ্গাতে, তখন দাদা গিয়ে কথাবার্তা বলার পরে নির্মলদা বললো ঠিক আছে নিয়ে আসুন। তখন আমার নাম কিন্তু বুলা। আচ্ছা। আমার নাম, ডাক নাম হচ্ছে বুলা। আচ্ছা। আর সবাই জানে বুলা। এবার যাওয়ার পরে আমাকে নিয়ে গেল দাদার বাড়িতে,
যেদিন দাদার বাড়িতে আমাকে নিয়ে যায় সেই দিনকেই কিন্তু শিল্পী তীর্থের মালিক এসেছে আমাদের বদ্রীনাথ শীল প্রতিমার ইয়ের জন্য। হ্যাঁ, কিন্তু আমি সেটা ব্যাপারটা জানি না কিছু, বা আমাদের শিবাজিদাও কিন্তু ব্যাপারটা জানে না। তখন এই কথাবার্তা হতে হতে তখন আমাদের নির্মলদার মা বেঁচে ছিলেন। এবার মাসিমাও সামনে বসে আছে, সব কথাবার্তা এরকম হচ্ছে। তখন নির্মলদা বলল যে, চন্দ্রানী তুমি কি দলে কাজ করতে ইচ্ছুক? আমি বলছি হ্যাঁ, আমি দাদা কাজ করব। না, ইনি তো দলের মালিক, তা তুমি যদি কাজ করো তাহলে আমি কথাবার্তা বলে ঠিক করে দিতে পারি। আমি বলছি হ্যাঁ, আপনি ঠিক করে দিন, আমার একটা কাজের খুব প্রয়োজন। বলার পর তখন দাদা বলল ঠিক আছে, তাহলে তোমার তো বুলা নামটা ওখানে রাখা যাবে না, বুলা নামটা ভালো লাগছে না দলে, তখন কি করা যাবে? এবার সেই চিরকুটে লিখে 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 ওই একটা লটারি মতন করলো। এবার সেই লটারিটা মাসিমা তুললো, প্রথম কাগজটার লেখার নাম হচ্ছে চন্দ্রানী। আচ্ছা, এই চন্দ্রানী নামটা ওখান থেকে মাসিমার হাত থেকে তোলার পরে এই চন্দ্রানী নামটা দেওয়া হলো। আর ওই দিনকেই আমার সই হলো শিল্পী তীর্থে, সেটা নির্মল কুমারের বাড়িতে। নির্মল কুমারের বাড়িতে একদম বসে ওইখানে, মানে পেশাদার দলে যুক্ত হওয়াটা মানে বলা যায় নির্মল কুমারের ইয়েতেই হাত ধরেই নির্মলদার হাত ধরেই আমার ওই দলেতে যাওয়া শুরু হলো। ওই দলে গেলাম। এবার তো আমার মেয়ের বয়স তখন 3 মাস। আচ্ছা, এই যে আমার মেয়ে ছিল এখানে দাঁড়িয়ে, ওই মেয়ের বয়স তখন 3 মাস। ওই ফেলে রেখার ছেলের বয়স হচ্ছে 3 বছর। ওই দুটো বাচ্চাকে আমার মায়ের কাছে রেখে দিয়ে আমি তখন দলে বেরিয়ে গেলাম। তখন আমার স্বামী মোটামুটি একটু অসুস্থ হয়ে পড়েছে আর কি। আচ্ছা, তা ওই তখন শান্তিপুরে রিহার্সাল হচ্ছে, শান্তিপুরে রিহার্সাল হতো, ওখানে থাকতে হতো। গোপাও ছিল আমাদের, সন্ধ্যা ছিল তখন। ওই সন্ধ্যা রায় আর আমি একবারেই ওই প্রথমেই গেলাম ওই দলে প্রথম গেলাম। সন্ধ্যাও প্রথম গেল ওই নাম দিয়ে, গোপার নাম, দুজনের নাম চেঞ্জ হলো। হ্যাঁ, দুজনের নাম চেঞ্জ হলো। এবার হয়ে ওই গেলাম, ওখানে গিয়ে যাই হোক রিহার্সাল চলছে। এইবার বই তো খুব সুন্দর হলো, বই খুব ভালো হলো। এবার তারপরে প্রতিমাটা তো চলতেই থাকলো, তার সঙ্গে আপনি বোধহয় 1 বছরই শিল্পী তীর্থে কাজ করলেন নাকি? না 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 না, আমি 4 বছর ছিলাম শিল্পী তীর্থে। তারপর চন্দ্রলোকে এসেছিলেন বিশ্বজননী গঙ্গাতে? না, তারপরে গেছি নট্টতে। আচ্ছা, তারপরে নট্টতে গেছি। আচ্ছা, তারপরে নট্ট থেকে এসেছি মুক্তাঙ্গনে। তাহলে এই চন্দ্রলোকটা কোথায় গেল মাঝখানে? চন্দ্রলোকটা পরে এসেছি, চন্দ্রলোকটা পরে এসেছি। তাহলে 83, 84, 85 আপনি শিল্পী তীর্থে ছিলেন প্রায় 3 বছর। সীতা বিসর্জনেতে আমি বড় বউ করতাম, আর জয়াতেও বড় বউ করতাম। জয়ার বড় যা। আচ্ছা, জয়া ছোট যা। জয়া করতো সন্ধ্যারায়? না, জয়া করতো আমাদের কি যেন নামটা বললাম, নামটা ভুলে যাচ্ছি, ছবিতে দেখালাম। শিউলি? না, শিউলি নয়, নামটা ভুলে যাচ্ছি। মায়াপাল ছিল? না, মায়াপাল তো ইয়ে চরিত্রটা করতো, একটা মায়ের চরিত্র ছিল, শাশুড়ির চরিত্র। সঞ্চিতা মুখার্জি। হ্যাঁ, সঞ্চিতা মুখার্জি করতো জয়ার চরিত্র। আর আপনারা দুজনে দুই বউয়ের চরিত্র? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি করতাম বড় বউ, শোভা করতো মেজ বউ, আর সঞ্চিতাদি করতো ছোট বউ। আচ্ছা, তাহলে এই শিল্পী তীর্থে বিশাল যশ হয়েছিল আপনার এই পালাগুলোতে। তারপর ওখান থেকে আপনি চন্দ্রলোকে গেলেন, বিশ্বজননী গঙ্গা। উজ্জ্বল সেনগুপ্ত, বর্ণালী ব্যানার্জির সঙ্গে কাজ করলেন। তো এই বর্ণালী ব্যানার্জির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? ভালো, খুবই ভালো, খুবই ভালো মানুষ। উনি কোনো সাথে পাঁচে থাকতেন না, নিজের জায়গায় যেতেন, নিজে বসতেন, নিজের কাজটুকুনি বুঝিয়ে দিতেন। খুব শান্তশিষ্ট মানুষ, খুব ভালো মানুষ। আচ্ছা, তো তারপর চন্দ্রলোকের পর মুক্তাঙ্গনে আসলেন, নির্মল কুমার এলাম। হ্যাঁ, মুক্তাঙ্গনে এলাম। ওইখানে কি পালা করলেন? ওখানে নিষিদ্ধ প্রণয়। আচ্ছা, নিষিদ্ধ প্রণয়, তারপরে কান্নায় ভেজা স্বর্গের সিঁড়ি, মেয়েরা জীবন্ত আজও জ্বলছে, আদিম লালসা।
মানে অনেক বছর ছিলেন মুক্তাঙ্গনে? হ্যাঁ, 6 বছর না 7 বছর ছিলাম ওখানে। তাহলে মুক্তাঙ্গনের প্রায় গোল্ডেন টাইমটা আপনি মুক্তাঙ্গনেই ছিলেন, কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, তো তারপরে এই মুক্তাঙ্গনে এতদিন করলেন, তো নির্মল বাবু কিভাবে শেখাতেন আপনাদের, মানে কিভাবে উনি খুবই শিখিয়েছেন উনি। ওনাকে আমি মানে গুরু বলে মানি। ওর যা শিক্ষা, মানে বিশেষ করে এই যে খল চরিত্রের মানে আপনার কি অভিনয়গুলো, মানে খল চরিত্রের অভিনয়ের জন্য একটা মানে আপনি কি এরকম চরিত্র বেশি করেছেন? বেশি করেছি, মানে নির্মলদার দলেতে আর কি, মুক্তাঙ্গনে। আচ্ছা, মিনুদি করতো প্যাথোস চরিত্রগুলো, আচ্ছা, আমাকে দিত ভিলেন চরিত্রগুলো। আচ্ছা, ও মানে দজ্জাল শাশুড়ি, হ্যাঁ, দজ্জাল চরিত্রে আপনি ইয়ে করেছেন। হ্যাঁ। তারপর এই সময়ে নট্য কোম্পানির পালকি চলের যাত্রাপালাতে আপনি অভিনয় করেছিলেন, তো নট্য কোম্পানির সঙ্গে যোগাযোগটা কিভাবে তৈরি হলো? নট্য কোম্পানির সঙ্গে যোগাযোগটা কিরকম ভাবে হলো বলতে, আমাকে ডেকেছিলেন মাখন বাবু। হ্যাঁ, মানে আপনার অভিনয় দেখে নিশ্চয়ই ভালো লেগেছিল। নিশ্চয়ই হয়তো ভালো লেগেছিল, আমি ঠিক বলতে পারবো না। ভালো লেগেছিল হয়তো, ডেকেছিলেন আমাকে। তা ডাকার পর আমি গেছিলাম। আমি কিন্তু মাইনে পত্র, পজিশন কোনো কথা বলিনি। আমাকে বললো তুমি এখানে সই করো, তোমাকে কাজ করতে হবে। ভালো কথা, আমি সই করলাম, কাজ করব। কত নট্যতে কত মাইনে দিয়েছিল আপনাকে সেই সময়, সেটা মনে আছে? মানে তখনকার দিনে কি বলবো, আজকে সেটা মানে কিছুই নয় না, সেটা তখন অনেক কিছু, অনেক কিছু, সেটা তখন অনেক কিছু। মানে তখন আমি পেয়েছি 1,500 টাকা রোজ। রোজ না মাস মাইনে? না, তখন তো বোধহয় মাস মাইনে উঠে ইয়ে হয়ে গেছে। না, রোজ পেয়েছেন 1,500 টাকা। তো সেই 87 সালের 88 সালের 1,500 টাকা রোজ, মানে আজকের দিনে সেটা অনেক অনেক। ওই পয়সাতেই কিন্তু আমি সংসার চালিয়েছি, ওর থেকেও আমি কম মাইনেতে চাকরি করেছি। কিন্তু সেই পালকি চলেরে কিন্তু সে অর্থে নট্য কোম্পানির যশ ধরে রাখতে পারেনি। বা ওই সাথে আরেকটা বইও তো ছিল সে বছরে, পালকি চলের আরেকটা কি যেন ছিল, ওর সাথে দুটো বই ছিল। আপনার সাথে দীপঙ্কর দে, রবি ঘোষ, তারারানী পাল, এনারাও ছিলেন পালকি চলের। হ্যাঁ, পালকি চলের। এই তারারানী পালের সাথে অভিনয়ের অভিজ্ঞতা কেমন? ভালো 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 কাজ করতেন। আর আমাদের দীপঙ্কর দা, রবিদার তো ব্যবহারের তুলনা হয় না। ভীষণ মানে হেল্প করতেন আমাদের। কোনো জায়গায় অসুবিধে হলে আমাদের হয়তো, তখন তো আমি গাড়ি পাইনি, আমি বাসেই যাতায়াত করতাম। চন্দ্রানী বাড়ি যাবে তো? আমি হ্যাঁ বাড়ি যাবো দাদা, চলো আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে হাওড়ায় নামিয়ে দেবো। এই মানে ইয়েগুলো পেয়েছি আমাদের রবিদার কাছ থেকে। মানে রবিদা ভীষণ ভালোবাসতেন আমাকে। তো তারপরে নট্যর পরে মুক্তাঙ্গনে কাজ করলেন দীর্ঘদিন। তারপর আর কোন কোন দলে অভিনয় করেছেন? তারপরে করেছি আমাদের ওই মহানায়ক নবরঞ্জনে করেছি, বঙ্গলোকে করেছি। নবরঞ্জনে কোন পালায় অভিনয় করলেন? নবরঞ্জনে বইটার নামটা আমি মনে করতে পারছি না, আর ইয়েতে শেখর গাঙ্গুলির বঙ্গলোকে শেখর গাঙ্গুলির সঙ্গে কাজ করেছেন? হ্যাঁ, ওটা হচ্ছে সেটা তো ভিখারি সম্রাট, বঙ্গলোকে সম্রাট। হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রাম বাংলার গান্ধারী। আচ্ছা, বঙ্গলোকেই। আচ্ছা, তারপরে আরো দুটো বই ছিল, গ্রাম বাংলার গান্ধারী, তারপরে হচ্ছে তোমার ওই মা আসামি ছেলে জজ, সেটাও বঙ্গলোকেই হয়েছে। আর একটা বই হলো কি নামটা, বই সেলাই করা সংসার। বইটা নিয়ে এলো, কিন্তু বইটা আমাদের মালিকের পছন্দ হলো না বলে ওখানে হলো না। তার পরিবর্তে কি একটা বই হলো, বইটার নামটা আমি মনে করতে পারছি না। আচ্ছা, মানে বঙ্গলোকে আমি 4 বছর ছিলাম। তো এই পরের দিকে যে দলগুলোতে আপনি কাজ করলেন, তো এখানে কি ধরনের চরিত্র করতেন? ওই ভিলেন টাইপের? বা না, সব জায়গায় ভিলেন করিনি। ওরা যেমন আমি নির্মলদার নিষিদ্ধ প্রণয়, যেমন মাদার চরিত্র, প্যাথস চরিত্র। আচ্ছা, খুবই সুন্দর চরিত্র, মানে মাকে নিয়েই ঘটনা। প্রথম দেখাচ্ছে ইন্দ্ররাহির সঙ্গে আপনার ছবি দেখলাম, তো সেটা কোন দলে? ওটা হচ্ছে মা আসামি ছেলে জজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তুহিনাদি। হ্যাঁ, ওইটা মা আসামি ছেলে জজে ইন্দ্রলাহিড়ির সাথে আপনার বিমলেন্দুদা, ওইসব একসঙ্গেই ওইটাই মা আসামি ছেলে জজে। তারপরে আর
মানে পরের দিকে এই ধরুন 95 সালের পরে 2000-এর পরে এই সময় কোন কোন দলে কাজ করেছেন, মানে একদম আপনার ধরুন কেরিয়ারের? যে ডি মুখার্জির ওই যে বসুন্ধরা যাত্রা সংস্থা? না, বসুন্ধরা নয়, বসুন্ধরা নয়। ডি মুখার্জির দলেও কাজ করেছেন আপনি? ওটা হচ্ছে ওই লাবণী সরকার ছিল, কৌশিক ছিল। আর এই যে এর সঙ্গে যে একটা সুদেষ্ণা রায়ের সঙ্গে যে একটা ছবি রয়েছে ওটা, হ্যাঁ ওটা ওটা হচ্ছে ওটা কোন দলে করলাম? ওটা বঙ্গলোকে কি? না, বঙ্গলোকে নয়। তো মোটামুটি মানে এই পেশাদার দলে আপনি কত বছর যাত্রা করেছেন? 82 সাল থেকে আপনি বলছেন, 82-83 থেকে আপনার শুরু, শিল্পী তীর্থ দিয়েই তো শুরু হলো আপনার। তো মোটামুটি কতদিন অবধি করলেন যাত্রা পেশাদার দলে? মোটামুটি লাস্ট আমি করেছি এই রাজবধূ আজ বারবধূ। তো সেটা কত সালে? 2010 পর্যন্ত করেছেন? হ্যাঁ, ওই রকমই হবে, আমার ঠিক মনে নেই, অতটা মনে নেই আমার। প্রায় 30-35 বছর। 35 বছর হবে, হলেও হতে পারে, আমি ঠিক মনে করতে পারছি না, কারণ এক একটা দলে তো অনেকগুলো বছর করে কাটিয়েছি। প্রায় 30, যা আপনি 2010 অবধি হলে প্রায় 30 বছর তো হচ্ছে। হ্যাঁ, মোটামুটি ওই রকমই, প্রায় 30 বছরের কাছাকাছি হচ্ছে। হ্যাঁ, মোটামুটি ওই রকম। তো এই যে এতদিন, এত দীর্ঘ বছর আপনি যাত্রাতে ছিলেন, তো যেসব দিকপাল অভিনেতা অভিনেত্রীদের সংস্পর্শে আপনি এসেছেন, তো সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের ব্যাপারে যদি কিছু বলেন, মানে কোন কোন দিকপাল অভিনেতাদের বা অভিনেত্রীদের সঙ্গে আপনি কাজ করলেন? তার মধ্যে ধরুন শেখর গাঙ্গুলি, ইন্দ্র লাহিড়ী, শেখরদা, নট্টতে অসীম কুমার, তারারানী পাল। শেখরদার সঙ্গে কাজ করেছি, খুবই ভালো মানুষ ছিলেন। তবে মায়া পালের মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন? মায়াদি দারুণ, আমাকে ভীষণ মেয়ের মতন ভালোবাসতেন, আর আমাকে কোনোদিন মানে একা ছাড়তেন না, খুব গার্ড দিয়ে দিয়ে রাখতেন আমাকে মায়া পাল। আচ্ছা। আর ওনার বাড়িতে নিয়েও গেছেন আমাকে, ওনার বাড়িতে নিয়ে গেছেন আমাকে, বাড়িতে নিয়ে গিয়ে রেখেছেন। আচ্ছা। উনি যখন বাড়ি যেত বলতো, তোকে আমি একা রেখে যাবো না, চল আমার সঙ্গে বাড়ি চলে। গানও গাইতেন? মানে না 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 না, মানে অভিনয়টাই দুর্ধর্ষ অভিনেত্রী, মানে অভিনেত্রী ছিলেন। দুর্ধর্ষ প্রোডাকশনে কাজও করেছেন সারা জীবন। হ্যাঁ, প্রতিমাতে শাশুড়ির চরিত্রটা করতো মায়া পাল, দারুণ দারুণ। প্রতিমার কোনো সংলাপ মনে নেই আপনার? এখন বলতে পারবো না। তো আপনার মানে এই তো দীর্ঘ একটা যাত্রা জীবন মোটামুটি, তাও আমি শুনলাম, যাই হোক। তো এই যে ব্যক্তিগত জীবন, আপনার অনেক কম বয়সেই বিয়ে হয়েছে, আপনি মানে কম বয়সেই বিয়ে হয়েছে, 17 বছর বয়সে আপনার এক কন্যা এবং এক পুত্র। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো তারপরে পেশাদার দল ছাড়ার পর আপনি অ্যামেচারে বহু অভিনয় করেছেন যাত্রাতে? না, বহু করিনি, মোটামুটি করেছি, মোটামুটি এখনো মানে একচেটিয়া অ্যামেচারে করছি সেরকম ব্যাপার না। না 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 না, কেন? অ্যামেচারে কোন কোন চরিত্রে তাও আপনার যশ খুব বেশি, যে এই চরিত্রের জন্য আপনার ডাক পড়ে এখনো? একটা চরিত্রে আমাদের এখানকারই লেখক একজন, শ্যাম কুমার জানা, উনি একাধারে লেখক, একাধারে সুরকার, একাধারে ডিরেক্টর, সব কিছু। তো ওনার একটা বই করেছিলাম আমি, এই হচ্ছে স্টেশনের মিষ্টি বউ। আচ্ছা। এই চরিত্রটা আমি খুব মানে মোটামুটি, না হ্যাঁ সে তো, কিন্তু এমনি ধরুন যে অ্যামেচারে যেসব তো যাত্রাগুলো চলে, যেমন ওগো বিষ্ণুপ্রিয়া, মীরার বধুয়া, গান্ধারী জননী, অচল পয়সা, মা মাটি মানুষ, নটি বিনোদিনী, তো এই যেগুলো খুব মানে বাজার চলতি বলতে গেলে, তো সেই ধরনের কোনো পালাতে কি চরিত্রে? হ্যাঁ, ওগো বিষ্ণুপ্রিয়াতে যেরকম আমি সচিমাতা করেছি, আর গান্ধারী জননীটা আমি করিনি। নটি বিনোদিনীতে করেছি। নটি বিনোদিনীতে করেছি সুরতও করেছি, আর ইয়েও করেছি। পান্নাও করেছেন? না, পান্না নয়, আমোদিনী। আচ্ছা, আমোদিনী করেছি। আচ্ছা। আমোদিনী এই কদিন আগে করেছি, এক নাইট করেছি। আর কি বলে, 7 টাকার সন্তানে ভারতী করেছি, স্বর্গের পরের স্টেশনে ভারতী করেছি, আর তোমার হচ্ছে
আরে এখনকার এইসব নতুন নতুন সব বই উঠছে, মনেও থাকে না। সেই হ্যাঁ, সব লেখকের নতুন নতুন বই। মোটামুটি ভৈরবদার এই কটা বই মনে করেছি আমি চাই। তো মানে খুব তীব্রভাবে অ্যামেচারে আপনি অভিনয় এখন করেন না, মানে মোটামুটি যদি ডাক আসে কখনো কখনো আপনি মনে করেন, মানে কি আপনি কি মানে এর ব্যাপারে খুব চুজি যে আপনি মানে সব জায়গায় দূরে দূরে শো করতে যাই না, পারি না। মানে আপনার এই চন্দননগরের আয়ত্তের মধ্যে, চন্দননগর নয়, চন্দননগর এই মোটামুটি তারকেশ্বর, বর্ধমান, আপনার হুগলি জেলা বা বর্ধমান কানেক্টেড এই জায়গার মধ্যে, এই রকমের মধ্যে। মানে এখন বাঁকুড়া পুরুলিয়া বললে আপনি না 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 পারবো না, বাবারই পারবো না। আমাকে এই অ্যামেচারের সব টিম আছে না, সেই টিমের জন্য আমাকে এই কদিন আগে আমাকে ফোন করেছে করার জন্য। আচ্ছা, আমি বলছি না, আমি পারবো না, তোমাদের তো সব অনেক দূরে দূরে তোমরা শো করতে যাও, আমি পারবো না। তো এই যে এতদিন দলে আপনি ছিলেন, তো বিভিন্ন যাত্রা দলের সাথে বিভিন্ন জায়গায় আপনি অভিনয় করতে গেছেন, আসাম কাছাড়ের দিকেও প্রচুর জায়গায় আপনি শো করেছেন। তো এই যাত্রা করতে গিয়ে এমন কোনো ঘটনা কি মানে ঘটনার সম্মুখীন হয়েছেন যে ঘটনাটা এখনো আপনার মনকে নাড়া দেয়? দর্শকের অভিনয় দেখে একাত্ম হয়ে যাওয়া, এত ভালো ভালো প্রোডাকশনে আপনি ছিলেন, তো সেরকম কোনো ঘটনা কি মনে পড়ে? সেরকম ঘটনা মনে পড়ে বলতে, ওই মেয়েরা আজও জীবন্ত জ্বলছে, ওই বইটাতে চরিত্র করতাম আমি শাশুড়ি, আর আমাদের মিনতি করতো বৌমা। তো শাশুড়ি মানে দজ্জাল শাশুড়ি, মানে মীনা কুমারী মুক্তাঙ্গনে, মানে বউকে লাস্টে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে। মেয়েরা আজ জীবন্ত জ্বলছে। হ্যাঁ, জীবন্ত তো জ্বালাচ্ছেই, মানে সংসারে তো ওকে মানে জ্বালিয়ে দিয়েছে, তারপরে একদম মানে পুড়িয়ে মারছে লাস্টে, একদম পোড়াচ্ছে, দেখাচ্ছে ওটা। মানে বললে বিশ্বাস করবেন না, সিন করছি, আমাদের নির্মলদা আছে সিনের মধ্যে, আমি আছি, চলছে সিন চলছে, বললে বিশ্বাস, প্রত্যেকটা জায়গায় ওই বাদাম খেয়ে সেই ঠোঙা তৈরি করে না, করে মানে ছুঁড়ে মারছে আপনাকে তাক করে। হ্যাঁ, ইট দিয়ে ভেতরে মানে বিয়ে করে টাক করে আমাকে মারছে। এক জায়গায় মানে পুরো ছেঁড়া জুতো আমাকে মেরেছে ছুঁড়ে। ওইটাই তো আপনার পুরস্কার। মানে আর এক জায়গায় ঢিল ওই ঠোঙার মধ্যে করে মেরেছে, আমার কপালে এসে লেগেছে। আর আমি তখন বাবা গো বলে না, মানে এরকম করে উঠেছি, বাবা গো বলে বসে পড়েছি। তখন নির্মলদা বই থামিয়ে দিয়ে বলছে, দাঁড়ান, আপনারা এত উত্তেজিত হবেন না, এটা অভিনয়। সেটাই তো শিল্পীর অভিনয়, কোন পর্যায়ে গেলে কিন্তু এরকম নয়। সেটাই এই মানুষটা অভিনয় করছে, এটা আপনারা বুঝুন। আর দর্শক থেকে বলছে, আমরা স্থির থাকতে পারছি না, তাহলে এইটা একটা ভয়ঙ্কর ঘটনা। এটা একটা ভয়ঙ্কর ঘটনা আমার জীবনে। কিন্তু এই যে ঢিলটা মেরেছে, ঢিলটা আপনার আঘাত লেগেছে, কিন্তু এটাই কিন্তু আপনার পুরস্কার, আপনার অভিনয়ের সার্থকতা। আজকে আমি বলতে পারছি, অবশ্যই আজকে আমি বলতে পারছি, অবশ্যই এই আপনার অভিনয়ের সার্থকতা সে জায়গায় পৌঁছেছে বলেই তারা ঢিলটা মেরেছে, কারণ সেটা তো আপনার পুরস্কার হয়ে আপনার দিকে এসেছে, কিন্তু সেটা ঢিল, কিন্তু আপনার চরিত্রের ইয়েতেই সেটা হয়েছে যে আপনি কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন, যে মানুষ ঠাকুরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। সে তো ঠিকই। আর মানে দাদা ভীষণ আমাকে ভালোভাবে শিখিয়েছিলেন এই ব্যাপারগুলো, এবং আপনি চরিত্রটা সেভাবে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, চেষ্টা করেছি। আর কোনো ঘটনা যদি এরকম যদি শেয়ার করেন আমাদের সাথে, যদি আর তেমন কিছু যদি মনে পড়ে? আর সেরকম এই সীতা বিসর্জনের কোনো ইয়ে বা প্রতিমা এই সময়ে, বা বিশ্বজননী গঙ্গাতে এই বর্ণালী ব্যানার্জির যে অভিনয়, যে গঙ্গার চরিত্রে অভিনয়, সেই দর্শকের কি রিয়াকশন? হ্যাঁ, কত দারুণ। দিদিকে তো মানে প্রত্যেকটা প্যান্ডেলেই মানে স্বর্গের দেবী মানে উনি যে সেজে ঢুকতেন, তো স্বর্গের দেবী তো স্বর্গের দেবী, মানে মনে হতো সত্যিকারের গঙ্গা। সত্যি। আর সেই গঙ্গার আজকে কি অবস্থা, সত্যি কথা। হ্যাঁ, দেখে মনটা খুব খারাপ হয়ে গেল আমার। খুব ভালোবাসি। লাস্ট কবে অভিনয় করলেন শো? অ্যামেচারে লাস্ট করেছি এই কদিন আগে বলতে মাস দুয়েক আগে, মানে এই বর্ষাটার আগে, জ্যৈষ্ঠ মাসে ওটা করলাম, এক পলকে একটু দেখা, যেটা কুমার কৌশিক করেছিল। এক পলকে একটু দেখা, ওই মায়ের চরিত্রটা আছে। এখানে আমি অনেক পুরস্কার দেখতে পাচ্ছি, এগুলো সব বিভিন্ন জায়গায়, ওই কম্পিটিশন, সেখানে সব পেয়েছেন।
আচ্ছা, এগুলো সব মানে পাবলিক পুরস্কার, তেমন কোনো উল্লেখযোগ্য কিছু আমি এখানে দেখছি না। না, উল্লেখযোগ্য নেই, ওই এমনি সব এই কম্পিটিশন যেগুলো হয়েছে, এই যে সার্টিফিকেট রয়েছে এগুলো সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে সার্টিফিকেট গুলো রয়েছে। আচ্ছা, এই সব যেখানে যেখানে অ্যামেচারে অভিনয় হ্যাঁ করেছেন হ্যাঁ সে হ্যাঁ, সব। এই যে সার্টিফিকেট গুলো সব রয়েছে। আচ্ছা, তো এই তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যে বার্ষিক যে অনুদান দেওয়া হয় যাত্রা শিল্পীদের, দুস্থ শিল্পীদের, সেটা আপনি পান? হ্যাঁ, আমি পাই। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা, পাই। ভালো। সেটা নিয়েই তো চলছি, না না, সেটা যে পান সেটা তো অনেক ভালো ব্যাপার। আজকে দিদি যে দিচ্ছে এইটা, এদিকে আমার মানে আমি আমার কথা বলছি, আমার না না, আপনার মতন বহুজন সেটাতে উপকৃত হচ্ছে, মানে এত উপকৃত। আজকে ধরুন আমার স্বামী নেই, আমার স্বামী আজকে 2 বছর হলে চলে গেছে। আজকে ছেলে তেমন কিছু করে না, একটা মোটামুটি একটা ইয়ে করে, বিজনেস করে, তার 2টো মেয়ে, তার সংসার নিয়ে সে ব্যস্ত থাকে, কোনো রকমে চলে আর কি। আর আমি তো সেই রকম আগে তো সেই রকম কিছু ইয়ে করতে পারিনি যে একটা জমিয়ে গেছি, পয়সা জমেছে, বা আমার হাজবেন্ডও বা সেই রকম করে গেছে, সেরকমও তো কিছু নেই। এই মানে দিদি পয়সাটা দিচ্ছে আজকে, মানে সত্যি কথা বলছি, খেয়ে পড়ে বেঁচে আছি। সেই তো, যাই হোক, আপনার জীবনের অনেক কথাই তো আমরা শুনলাম। এবার যদি আপনি যদি একটু অভিনয় বা গান যদি কিছু যদি আমাদের, গান আমি শোনাতে পারি। গান, অভিনয় সংলাপ কিছু মনে? অভিনয় বলতে ওই স্টেশনের মিষ্টি বউ করেছিলাম, ওইতে ওই একটা ছিল, ওর সঙ্গেই গানটা রয়েছে, ফিল্মের গান। অবশ্য ফিল্মের গানই তো এখন সব বইয়েতেই এখন ফিল্মের গানই বেশি। এমনি 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 পার্টিকুলার যাত্রার কোনো দলের কোনো? হ্যাঁ, দলের গান আছে। হ্যাঁ, দলের গান করলেই মনে হয় বেশি ভালো হয়। আচ্ছা, দলের গান হচ্ছে তোমার একটা ভিখারি রোল করেছিলাম, ওই জানাদারি বইয়ের, আমাদের শামজানার বইয়েরই। ওটা হচ্ছে মন্দিরেতে মায়ের লাশ। আচ্ছা, মন্দিরেতে মায়ের লাশ, ওইটা একটা পাগলির চরিত্র আমাকে দিয়েছিল। তা ওই না, এই যে নির্মল কুমারের দলে করেছেন, সেই সমস্ত দলের কোনো কিছু মনে নেই, সংলাপ বা গান বা এই? আমি পেশাদার দলের কথা বলছি। মনে নেই। আচ্ছা, তাহলে আপনি এই যে নটি বিনোদিনী করেছেন, স্বর্গের পরে স্টেশন করেছেন, তারও কোনো সংলাপ? স্বর্গের পরে স্টেশনের ওখানেও তো সেই ইয়ের গান, সবই প্রায় ফিল্মের গানই দেওয়া হয়েছে ওখানে। ভারতীর তো এমনি কোনো গান নেই, গানগুলো বসানো হয়েছে। আমি যে করেছিলাম ওই গানগুলো সব ঠাকুরের গান, এগুলো সব বসিয়েছিলাম। যেমন ফার্স্ট সিনে যেমন ঢুকছে, ডাকছে, কি ব্যাপার তুমি এখানে, ইয়ে বলছে যেমন, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, আর ওদিকে রবি, তখন ওই ভুবন ব্যানার্জি বলছে, এই দেখো না, এই ইনি, তখন বলছে উনি কে, ওই পাগলটাকে বলছে উনি কে। তখন উনি তো ওই কথাবার্তা এগুলো হচ্ছে, বলছে, তো বলছে উনি এই কি নামটা যেন ওনার, কি বলছে যেন ডায়লগটা, বলছে তোমার নাম কি, বলছে উনি আমার স্ত্রী, ওনার নাম ভারতী, বলছে ভারতী, ভারতবর্ষের ভারতী, এই ধরনের এই ডায়লগগুলো আছে। আর তোমার এই 7 টাকার সন্তানের যে, দেখুন 7 টাকার সন্তানের যদি কিছু মনে পড়ে, 7 টাকার সন্তানের যে ডায়লগটা আছে, প্রথমেই আমি ঢুকছি যেমন, এ তুমি কি কথা বললে বড় বৌমা, শুভেন্দুর বউ হয়ে তুমি কি বললে। তখন বলছে কেন, ঠিকই তো বলেছে। তখন বলছে যে এরকম, মেজ বউ বলছে যে পুলিশ হয়ে কি দাসখত লিখে দিয়েছে, ছুটি নিতে পারবেন, দাসখত লিখে দিয়েছে। তখন বলছে ভারতী বলছে যেরকম পুলিশকে ছুটি নিতে গেলে তার গা থেকে এই পোশাকটা খুলে ফেলতে হবে, তা না হলে পুলিশকে ছুটি নিতে গেলে গা থেকে এই পুলিশের পোশাকটা খুলে ফেলতে হবে, তা না হলে সমাজকে ধাপ্পা দিয়ে, জনগণকে ধাপ্পা দিয়ে
আয় আয় খোকা আয়, খোকা আয়, খোকা আয়। আইরে মায়ের কোলে ডাক না মামা বলে, সহিতে পারি না হায়। আইরে মায়ের কোলে ডাক না মামা বলে, সইতে পারি না হায়, সহিতে পারি না হায়, সহিতে পারি না হায়। আয় খোকা আয়, খোকা আয়, খোকা আয়, খোকা আয়। খুব সুন্দর। এটা কোন পালাতে ছিল? এটা হচ্ছে এই যে মুক্তাঙ্গনে। মুক্তাঙ্গনের। আচ্ছা, আর আপনি যেটা বলছিলেন ফিল্মের গান, যে সেরকম কিছু কোনো গান যদি মনে মনে থাকে, যে একটু আগে বললেন না যে হ্যাঁ, এটা হচ্ছে ওই স্টেশনের মিষ্টির বউ। হ্যাঁ, ওটাতে কি গান? ওটাতে হচ্ছে ওই স্বামীকে ভোলাতে এসেছে, আচ্ছা, ভিলেন চরিত্র। স্বামীকে ভোলাতে এসেছে, ভোলাতে এসে স্বামীকে বলছে এ কি ব্যাপার চন্দ্রানী, এতে চন্দ্রানীই নাম আছে। আচ্ছা, তো বলছে এ কি ব্যাপার চন্দ্রানী, তুমি এইভাবে সেজে এসেছো, তুমি ভুলে গেছো আজ তো আমাদের বিবাহবার্ষিকী, বিবাহবার্ষিকী। তখন বলছে হ্যাঁ আমাদের বিবাহবার্ষিকী। তখন বলছে বিবাহবার্ষিকী না, মানে তুমি আমাকে মারার জন্য এসেছো। তখন বলছে না না সত্যি আমি ভুল করেছি গো, আমি ভুল করেছি, আমি দাঁড়াও দাঁড়াও, ও হাতে পায়ে শেকল দেওয়া আছে। তখন বলছে হাতে পায়ে দাঁড়াও দাঁড়াও, তো আমি তোমার হাতে পায়ের শেকলগুলো খুলে দিই, দিয়ে তোমাকে একটা প্রণাম করি। তখন প্রণাম করে তখন বলছে সত্যি আজ আমি হাতে পায়ের শেকল যেহেতু খুলে দিয়েছে, সেহেতু বলছে যে আমার স্ত্রী খুব ভালো হয়ে গেছে, সেই জন্য বলছে সত্যি আজ আমার মতন সুখী বোধহয় আজ আর কেউ নেই। আচ্ছা, তখন বলছে যে তুমি তাহলে আমাদের সেই বিয়ের বউকে বলছে আমাদের ফুলশয্যা রাত্রে সেই গানটা শোনাতে পারো? বলছে তো কোন গানটা বলো তো? বলছে সেই গানটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শোনাবো, তুমি আমার স্বামী, তুমি যখন বলেছো তখন আমি তোমাকে নিশ্চয়ই শোনাবো। বলে তখনই বলছি জানো যদি এমন কি চাই, জানো যদি এমন কি চাই, তবে কেন সরিয়াছ তুমি, ক্ষতি কি একটু আরো কাছে এলে, আজ রাতে এমন কি চাই, তবে কেন সরিয়াছ তুমি, ক্ষতি কি একটু আরো কাছে এলে, আজ রাতে এমন কি চাই। শোনো বাতাসের নুপুরের রুমঝুম, ঘুম থেকে আজ চুরি করে নেব ঘুম। শোনো বাতাসের নুপুরের রুমঝুম, ঘুম থেকে আজ চুরি করে নেব ঘুম। ও ক্ষতি কি আরো একটু কাছে এলে, আজ রাতে এমন কি চাই, তবে কেন সরিয়াছ তুমি, ক্ষতি কি একটু আরো কাছে এলে, আজ রাতে এমন কি চাই। অসাধারণ, মানে এটা অ্যারেঞ্জমেন্টে হলে কত সুন্দর। তার মানে আপনি ফিল্মের গানে যথেষ্ট মানে যথেষ্ট দক্ষতা আপনার আছে। মানে এবার যে হ্যাঁ সবসময় যে যাত্রার গান থাকবেই, মানে কারণ হ্যাঁ এখন তো সব ফিল্মের গানই সবকিছু, কিন্তু যাত্রার তো একটা নিজস্ব, ওই জন্য আমি আপনাকে বললাম যে অন্তত আপনি একটা যাত্রার গান অন্তত করুন যেটা আপনার মনে আছে। যাই হোক, তো
শেষে আপনি মানে আমার দর্শকদের জন্য যদি কিছু বলেন, মানে যদি কোনো বিশেষ বার্তা বা নতুন যারা যাত্রা করতে আসছে সেরকম যদি কিছু আপনার মনে হয়, যদি কোনো সাজেশন তাদের প্রতি থাকে, তো সেটা যদি আপনি বলেন। ধরুন এখন যদি যারা যাত্রা করতে আসবে মনে করছে, যারা করছে তাদের কথা আমি বলছি না, যারা মনে করছে আসুন। সত্যি কথাই আমাদের এই জগৎটা শেষ হতে চলেছে। এই মানে আমরা তো রিটায়ার্ড হয়েই গেছি, আপনারা যদি এগিয়ে আসেন, ছেলে মেয়েরা নতুন সব এগিয়ে আসেন, সত্যি এই মানে এই জগৎটা বাঁচবে। শুধু এগিয়ে আসলেই হবে না, যাত্রার রক্ষণশীলতাটাকে বজায় রাখতে হবে। আর সব থেকে বড় কথা, আজকে এটা শেষ হতে চলেছে। আজ সত্যি কথাই মানে আমাদের এই মফস্বলে কিন্তু এখন এইসব হয় না, প্রায় উঠেই গেছে। এই যা হয় গ্রামগঞ্জে আমাদের এই যে দলগুলো চলছে, পেশাদারি দলগুলো চলছে, শুধু মানে মানে গ্রামগঞ্জের জন্যই চলছে। আর আপনারা যদি এগিয়ে আসেন, এই মানে শিল্পটা বেঁচে থাকবে। আপনারা যদি সত্যিই দয়া করে এগিয়ে আসেন, আমাদের এই শিল্পটা বেঁচে থাকবে। সে তো ঠিকই। এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনারা সবাই ছোট বড়, আপনারা ভালোবেসে এই জগৎটাকে ভালোবেসে যদি আপনারা এগিয়ে আসেন, সত্যি খুব উপকৃত। আর তো দিদির কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম, দিদির যাত্রা জীবনের ব্যাপারে সমস্ত কিছুই শুনলাম। তো আমরা একদম শেষ দিকে চলে এসেছি। এবার আপনার মানে কোনো একটা ভক্তিমূলক গান দিয়ে যদি আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করতে পারি। আপনি এত সুন্দর গান গালেন, ওই জন্য আমি আপনার কাছে আবার একটা মানে আমার কি বলবো অনুরোধ রাখলাম যে আপনি যাত্রায় গিয়েছেন এমন কোনো ভক্তি, না ফিল্মের হতে পারে, কোনো ভক্তিমূলক গান মানে যেটা মানে খুব সুন্দর একটা একটা মানে অনুভূতি তৈরি করবে, দিয়ে আমরা অনুষ্ঠানটা আজকে শেষ করব। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও যে তুমি আলোর দ্বীপে, যে তুমি আলোর দ্বীপে প্রতিদিন সূর্য ওঠাও, তাদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও, জীবন মরুতে করুণা ধারায় ভর প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। অসাধারণ, সত্যি খুব সুন্দর লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো আজ আমরা কথা বললাম যাত্রা অভিনেত্রী চন্দ্রানী সাধুর সঙ্গে। দিদির যাত্রা জীবনের নানান জানা অজানা কথা আজকের আলাপচারিতায় উঠে এলো। দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য, ওনার যাত্রা জীবনের কথা আমার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার জন্য। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি। আপনার সুস্থ এবং নিরোগ জীবন কামনা করি। ভালো থাকবেন, অভিনয়কে নিয়ে থাকুন। আজকের মতন আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।